নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আদিত্য ভিডিও ব্লগ। আমি সমরেন্দ্র আদিত্য। এই সামনে রবিবার আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের জন্মদিন, রামনবমী পালন হবে। তাই রামনবমী কেন পালন হয়? চৈত্র মাসের এই নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মদিন। সেই উপলক্ষে এই দিনটি আমরা মহা সমারোহে পালন করে থাকি। তা আমাদের আশেপাশে যত রাম মন্দির আছে সব মন্দিরেই পূজা অর্চনা পাঠ হয়। আমিও সেই বিষয়ে কিছু ভিডিও আপনাদের তুলে ধরব আগামী দিন। এই রাম মন্দিরের ইতিহাস বহু পুরনো। আমরা জেনে নেব রাম গবেষক মানস ভট্টাচার্যের মুখ থেকে। তিনি ওনার ইউটিউবে এই নিয়ে একটি আলোচনা করেছেন। আমি সেখান থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও দেখুন রামনবমীর ইতিহাস কত বছরের পুরনো। অনেকে বলেন যে রাম বহিরাগত, আগে ছিল না বাংলায় এই রামের কালচার। যত দিন যাচ্ছে তত বাংলায় রামের কালচার বাড়ছে। এটা একদমই ভুল কথা, তথ্য। যারা বলেন তারা হয় জেনে বলেন বদমাইশি করে, না হয় না জেনে বলেন। তাদের কথায় কান না দেওয়াই ভালো। রামনবমীর দিন আপনারা যে যেখানে পারবেন মিছিলে যোগ দেবেন। আমাদের বাংলায় প্রচুর জায়গায় রামনবমীর মিছিল হবে। আপনারা দলে দলে যোগ দিন এবং রামের পূজা অর্চনা করুন ভক্তি সহকারে। আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নিই রাম গবেষক মানস ভট্টাচার্যের কিছু কথা রামনবমী সম্পর্কে। নমস্কার, মানস ভট্টাচার্য বলছি। বামপন্থীদের মাঝে মাঝেই সিজনাল চুলকানি হয়, মানে যখন ঋতু পরিবর্তন হয়, বিশেষ বিশেষ হিন্দু ধর্মের অনুষ্ঠান আসে, দুর্গাপুজো, কালী পুজো, শিবরাত্রি, এই রামনবমী, তখন একটা বিশেষ ধরনের চুলকানি হয়। তো সেই চুলকানি রোগে পায় বামপন্থীদেরকে, বিশেষত বামপন্থী নেতাদেরকে। সেই রকমই যেহেতু সামনে রামনবমী আসছে, রামের জন্মদিন হিসাবে যা পালিত হয়, সেই কারণে তাদের মধ্যে আবার চুলকানি দেখা দিয়েছে এবং তারা যথারীতি বলেছেন যে রাম বহিরাগত, রাম নবমী বাংলার সংস্কৃতি নয় ইত্যাদি। এখন এদের এই মূর্খামিকে, এই যে যিনি এই কথা বলেছেন তিনি নাকি আবার রাজ্য স্তরের নেতা, মাননীয় শ্রী সুজন চক্রবর্তী। এখন এদের এই চুলকানি কেন হয়? এখন চুলকানি কেন হয়, এদের সিজনাল চুলকানি কেন হয় সেটা তো জানা নেই। তবে এরা যে মূর্খামির পরিচয় দিচ্ছেন সেটাকে যদি আমাকে গালাগালি করতে হয়, তাহলে এদেরকে বলতে হয় যে সুজন চক্রবর্তী একটি রাম ছাগল। এখন সেখানেও রাম আছে, অথবা তার কথাবার্তাকে যদি ফালতু কথা বলতে হয় তাহলে প্রাচীন ভারতীয় ভাষায় বলতে হয় যে তিনি একটি রাম ছাগল হিসাবে রাম পেঁয়াজি করেছেন। তো সেখানেও রাম আছে আর কি। মানে এই রাম ছাগলের রাম পেঁয়াজি দেখতে দেখতে আমরা বড় হচ্ছি, শুনছি এখনো এই সময়ে এসেও। এদের আগের যারা নেতা ছিলেন কমিউনিস্টদের বা বামপন্থীদের, তারা কিন্তু এতটা রাম ছাগল ছিলেন না সুজন চক্রবর্তীর মধ্যে যে রাম ছাগলের যেসব দেখা গেছে। যাই হোক, রামনবমী কবে থেকে চলছে, পশ্চিমবঙ্গের সঙ্গে রামের সম্পর্ক কি, এর আগে অনেকবার বলেছি, আবার নতুন করে বলতে হচ্ছে। তার কারণ বামপন্থী বা কমিউনিস্টদের এই যে ধারাবাহিক চুলকানি রোগ, এটা বেড়ে গেছে। তো সেই কারণে তথ্য প্রমাণ সহ অন্তত 700, 800, 900 বছরের ইতিহাস দেখানো যায়। আজকে শুধু দেখানো যাক যে রামনবমী বাংলাতে কিভাবে পালিত হতো। রামনবমী বাংলাতে ধুমধাম করে পালিত হতো। সুজনবাবু জানেন না, কারণ সুজনবাবু এখন আর পড়াশোনা করেন না। উনি ভাবেন যে বোধহয় গোটা পশ্চিমবঙ্গটাই এইরকম চলছে। যেরকম কলকাতার কিছু বুদ্ধিজীবীরা ভাবেন যে তারা যেটা বলেন সেটাই বোধহয় বেদবাক্য, সেটাই বোধহয় সত্যি। একেবারেই নয়। রামনবমী চিরকাল বাংলাতে ধুমধামের সঙ্গে পালিত হয়েছে এবং এখন যে রামনবমী পালিত হচ্ছে তার থেকে অনেক বেশি ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে। এই রকম অন্তত 2000 প্রমাণ দেখানো যায়। তো
আজ প্রথম দিন এবং রামনবমী পর্যন্ত প্রতিদিন আমি চেষ্টা করব যে এই বাংলার সঙ্গে রামনবমীর যোগ, রামের যোগ কতটা সেটা দেখানোর। তো এখন আমরা আগে দেখে নেব ব্রিটিশ ঐতিহাসিক কি বলছেন। 1815 সালে উইলিয়াম ওয়ার্ড বলে একজন ব্রিটিশ ঐতিহাসিক পুরাতাত্ত্বিক, তিনি একটি বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে লিটারেচার মাইথোলজি অফ দ্য হিন্দুস। বইটি প্রকাশিত হয়েছিল 1815 সালে শ্রীরামপুর মিশনারি প্রেস থেকে। 2টি খণ্ডে বইটি বেরিয়েছিল। তার প্রথম খণ্ডে রামনবমী সম্পর্কে যা বলা হচ্ছে হুবহু পড়ে নিয়ে আগে তারপর তার মানেটা বলছি। অন দ্য 9th of the increase of the moon in Chaitra, on which day Rama was born, অর্থাৎ চৈত্র মাসের নবমী তিথি যেদিন রাম জন্মগ্রহণ করেছিলেন, an annual festival is held when multi days of clay image are worshipped। ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে রামনবমীর দিন গোটা বাংলাতে মাটি দিয়ে রামের মূর্তি তৈরি করা হয় এবং তাকে পুজো করা হয়। দ্য দোল ফেস্টিভ্যাল অলসো ইজ অবজার্ভড ইন অনার অফ দ্য গড অন দ্য ডে। এই দিন উপলক্ষে বিশেষভাবে দোল উৎসব পালিত হয়। অর্থাৎ ব্রিটিশ ঐতিহাসিকরা 1815 সালে লিখছেন রামনবমী উপলক্ষে বিশেষ দোল পালিত হয় এবং যথারীতি রং মেখে রামনবমী পালিত হয়। শুধু রং মেখে রামনবমী পালিত হয় না, তিনি আরো লিখছেন দিস ডে অন দ্য বার্থ ডে অফ দিস গড দ্য হিন্দু মার্চেন্টস ইজ জেনারেল বিগিন দেয়ার নিউ ইয়ার্স অ্যাকাউন্টস। অর্থাৎ বাংলার ব্যবসায়ীরা সেদিন থেকে হাল খাতা শুরু করেন। তার মানে একজন ব্রিটিশ ঐতিহাসিকের উল্লেখ কেন প্রথম করলাম? কারণ এই যে সুজন চক্রবর্তী অ্যান্ড কোম্পানি এবং কলকাতার বুদ্ধিজীবীরা যদি ভারতীয় কোনো ঐতিহাসিক বা ভারতীয় কোনো লেখকের রেফারেন্স থেকে দিতাম, তাহলে তারা বলতেন যে না, ইনি বোধহয় বিজেপির লোক, সংঘের লোক। 1815 সাল যখন এসব কিছুই ছিল না, তখন ব্রিটিশ ঐতিহাসিকরা বলছেন বাংলায় রামনবমী পালিত হয় দোল উৎসবের মতো করে রং মেখে এবং ব্যবসায়ীরা ওই দিন থেকে নতুন খাতা শুরু করেন। ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম ওয়ার্ডের প্রথম খণ্ডের 172 পাতায় এই তথ্য আছে। কি বলবেন সুজন বাবুরা? কি বলবে কলকাতার বুদ্ধিজীবীরা? তার মানে বাংলাতে রামনবমী কয়েকশো বছর ধরে পালিত হয়ে আসছে, নতুন কোনো সংস্কৃতি নয়। বাংলার প্রতি ধূলিকণায়, প্রতি হাড়ে মজ্জায় রামের সংস্কৃতি জড়িয়ে আছে। সুজনবাবু এবং তার যে পোষা রাম ছাগলরা সেটা নাও জানতে পারেন, কিন্তু যদি একটু পড়াশোনা করেন ব্রিটিশ ঐতিহাসিক, যদি আরো পিছিয়ে যান, আমি আরো 500 বছরের দলিল দেব, যখন দেখা যাবে যে বাংলায় রাম চিরকাল ছিল, বাংলার সংস্কৃতিতে ছিল, বাংলার ভাবনায় ছিল, বাংলায় রামনবমী চিরকাল ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে, নতুন কিছু নয়। সুজনবাবু একটু পড়াশোনা করুন ইতিহাস নিয়ে। অহেতুক এই ধরনের আলপটকা রাম ছাগলের মতো রাম পেঁয়াজি মার্কা কথাবার্তা বলবেন না। ভালো থাকবেন। নমস্কার। রাম এবং রামনবমী নিয়ে আমি কথা দিয়েছি যে রামনবমী পর্যন্ত প্রতিদিন বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, পুরো বাংলাদেশের সঙ্গে আমাদের রামনবমীর যোগ কোথায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ গত 1000 বছরের ইতিহাসে রাম এবং রামনবমী বাঙালির সঙ্গে, বাঙালির সংস্কৃতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে, লোক সংস্কৃতির সঙ্গে, মন্দিরের সঙ্গে যুক্ত। তার 1000 বছরের ইতিহাস আছে। সুতরাং কে কোথায় বলল যে রাম বাইরের থেকে আসা, সে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তারা গণ্ডমূর্খ এবং ভারতের বা বাঙালির ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আপনি কি জানেন যে বাংলা ভাষায় কতগুলো রামায়ণ অনুবাদ হয়েছে এবং কারা করেছে, কোন সময়ে করেছে? গোটা ভারতবর্ষে বাল্মীকি রামায়ণের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে আমরা জানি, কিন্তু সব থেকে বেশি যে ভাষায় বাল্মীকি রামায়ণের অনুবাদ হয়েছে অথবা বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বনে বই লেখা হয়েছে, সেটা কিন্তু বাংলা ভাষায়।
বাংলা ভাষায় বাল্মীকি রামায়ণ থেকে নিয়ে রামায়ণের সংখ্যা এখনো পর্যন্ত যা আবিষ্কার করা হয়েছে তার সংখ্যা 126টা। ঠিকই শুনছেন। আমরা শুধু জানি যে বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা, কিন্তু কৃত্তিবাস ওঝা ছাড়াও পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আরো 125 রকমের রামায়ণ পাওয়া গেছে, যেটা হয় রামায়ণের অনুবাদ অথবা রামায়ণের কাহিনী অবলম্বনে, এবং সেটা 1000 বছর ধরে পাওয়া গেছে। তার সঙ্গে রাম নবমী পালিত হতো যে কোথায় কোথায়, তারও ইতিহাস পাওয়া গেছে। তার মানে 1000 বছর ধরে অবিভক্ত বঙ্গদেশের বিভিন্ন এলাকাতে রামনবমী পালিত হতো। যদি গত 500 বছরের ইতিহাস ধরেন, তাহলে যে বিখ্যাত লেখকদের নাম আমরা পাই আর কি, পঞ্চদশ শতাব্দী কৃত্তিবাস ওঝা, মাধব কন্দলি, দুজনেই রামায়ণের অনুবাদ করেছিলেন, বাংলা ভাষায় করেছিলেন। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী নিত্যানন্দ আচার্য, রামশঙ্কর দত্ত, দ্বিজ ভবানীনাথ, দ্বিজ শ্রীলক্ষণ, চন্দ্রাবতী, এদের অনুবাদগুলো অত্যন্ত বিখ্যাত, বাংলা সাহিত্যে পরিচিত। অষ্টদশ শতাব্দীতে ফকুর রাম, কবিভূষণ, রামচন্দ্র, রামনারায়ণ, কাশিরাম, দ্বিজ তুলসী, খোসাল শর্মা, জগন্নাথ দাস, দ্বিজ দয়ারাম, কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী, দ্বিজ শিবরাম, উৎসবানন্দ এবং জগৎরাম রায়। এছাড়াও এই যে যত নাম বললাম, এছাড়াও বিভিন্ন ধরনের রাম কাহিনী, রামায়ণের কাহিনী আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের নাম আপনারা সবাই শুনেছেন, সেই শ্রীকৃষ্ণ কীর্তনেও রাম বন্দনা আছে। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত আমরা সবাই জানি। তো সেই যে 1000 বছর ধরে এই যে রামের পরম্পরা গোটা বঙ্গদেশে ছড়িয়ে আছে। এবার একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে এই যে 125 রকমের রামায়ণ পাওয়া গেছে, তার মধ্যে 2টি রামায়ণ অত্যন্ত উল্লেখযোগ্য। একটা হচ্ছে ছাদেক আলীর রামায়ণ। এই পুঁথিটি একাদশ-দ্বাদশ শতাব্দীর, রাখা আছে রাজশাহী লাইব্রেরিতে, অর্থাৎ অধুনা যেটা বাংলাদেশ যে অংশটা আমরা হারিয়েছি, আমাদেরকে ভবিষ্যতে এটা উদ্ধারের চেষ্টা করতে হবে, সেই রাজশাহী লাইব্রেরিতে রাখা আছে আব্দুল করিম সাহিত্যিক, তার আবিষ্কার করা একটি রামায়ণ, ছাদেক আলীর রামায়ণ। অর্থাৎ একজন মুসলিম সুফি সাধক, তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। এবং কেন করেছিলেন সেটা বেশ মজা। সেটা হচ্ছে ইসলাম যখন খুব অল্প সংখ্যায় বঙ্গদেশে ছিল, সামান্য ইসলাম কয়েক ঘর মাত্র ছিল, যখন ইসলামের প্রচার পর্ব শুরু হয়েছে, তখন ইসলামের সুফি সাধকদের মনে হয়েছিল মানুষের কাছে পৌঁছানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে রামায়ণ, এবং রামের চরিত্র নিয়ে যদি মানুষের কাছে যাওয়া যায়, রামের কাহিনী নিয়ে যদি মানুষের কাছে যাওয়া যায়, তাহলে পরে মানুষ সেটাকে সহজে গ্রহণ করে এবং তারপর তিনি তার ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের কথা সেখানে প্রচার করতে পারবেন এবং সাধারণ মানুষকে ইসলামে আনতে পারবেন। সেই কারণে ছাদেক আলী নামের একজন ব্যক্তি, তিনি রামায়ণ রচনা করেছিলেন, যে পুঁথিটি রাখা আছে এখন রাজশাহী লাইব্রেরিতে। জানতেন না। আসলে মুসলমানরাও ইসলাম ধর্ম প্রচারের জন্য বঙ্গদেশের রামায়ণের আশ্রয় নিয়েছিলেন। এটাই কাহিনী। শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেও আমরা রাম বন্দনা পাই। আমরা কতজন জানি যে শ্রীচৈতন্য, যাকে আমরা জানি যে তিনি মূলত শ্রীকৃষ্ণের অবতার ছিলেন এবং সেইভাবেই তার প্রচার চলে, অথচ চৈতন্য জীবনীতে খুব স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে শ্রী চৈতন্য শুধুমাত্র শ্রীকৃষ্ণের অবতার ছিলেন না, তিনি রামেরও অবতার ছিলেন। অর্থাৎ শ্রীচৈতন্য, যাকে আমরা শুধুমাত্র কৃষ্ণের অবতার বলে জানি, তিনি শ্রীরামেরও অবতার ছিলেন। তার স্পষ্ট লেখা বা স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কাল করব। আজকে প্রাক চৈতন্য যুগের রামনবমী। ছাদেক আলীর রামায়ণ, অর্থাৎ যখন ইসলাম ধর্ম সবে বঙ্গদেশে আসছে, তখন রামের জন্মদিনের যে শোভাযাত্রা হতো, সেখানে নব্য ইসলাম যারা হতো তারাও অংশগ্রহণ করত, কারণ তারা মনে করত
এই যে রামের জন্মদিনের যে শোভাযাত্রা, সেখানে অংশগ্রহণ করাটা সংস্কৃতির অংশ, ধর্ম নয়। অর্থাৎ রাম বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত। একটা ভূখণ্ডের, একটা বঙ্গদেশের সংস্কৃতির সঙ্গে যদি রাম জড়িত না থাকতো, তাহলে তাকে নিয়ে একাদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, আমি ঊনবিংশ এবং দ্বাবিংশ শতাব্দীতে যাইনি, উপেন্দ্র কিশোরের রামায়ণ, রবীন্দ্রনাথ রামায়ণ নিয়ে কি বলেছেন, সুকুমার রায় লক্ষণের শক্তিশীল লিখেছেন, সেই পর্বে ঢুকিনি। মেঘনাদ বধ কাব্য লিখেছেন মধুসূদন দত্ত, সেই পর্বে যাইনি। আমি শুধু প্রাচীন যুগের 1000 বছরে যত রামায়ণ বাংলা ভাষায় লেখা হয়েছে, ভারতবর্ষের আর কোনো ভাষায় এত রামায়ণ লেখা হয়নি। এটা খুব চ্যালেঞ্জের সঙ্গে বলা যায়। সুতরাং বাকি ভারতবর্ষের সঙ্গে রামের যে যোগাযোগ, তার থেকে অনেক বেশি রাম এবং রামনবমীর যোগাযোগ ছিল আমাদের বঙ্গদেশে। আর সেই কারণেই রাজশাহীতে রামনবমীর শোভাযাত্রায় যেমন ইসলাম ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করতেন, সেই রকম চট্টগ্রাম বা ঢাকাতেও রামনবমীর শোভাযাত্রায় হাতি ঘোড়া পালকি নিয়ে শোভাযাত্রা বেরোতো, সেখানেও সবাই অংশগ্রহণ করতেন। সুতরাং কোন আহাম্মক বলে যে রাম এবং রামনবমী বঙ্গদেশে নতুন এসেছে? কোন মূর্খের মুখে আমরা এই কথা শুনি? 1000 বছরের ইতিহাসে হাজার হাজার প্রমাণ উপস্থিত সব রকমের, আর তা আমি দিতে থাকবো এই রকম করেই প্রতিদিন। আগামীকাল জানানোর চেষ্টা করব শ্রীচৈতন্য কিভাবে রামের অবতার হয়েছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রামের সঙ্গে থাকুন, রামনবমীতে থাকুন।